নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। পরবর্তী অংশটুকু পড়ব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 10 নম্বর পাতার প্রথম প্যারার থেকেই শুরু হবে। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা জেনেছিলাম শ্রী শ্রী ভবতারিণী মা কালীর মন্দিরের যে বর্ণনা, সেটা কথক আমাদেরকে বুঝিয়েছিলেন যে কিভাবে কি রয়েছে না রয়েছে, মা কীরকম সেজে রয়েছেন তার বর্ণনা ছিল। আজকে আমরা শুরু করছি নাট মন্দিরের বর্ণনা। নাট মন্দির সম্বন্ধে আমাদের মাস্টার মশাই কি বলছেন আমরা একটু পড়ে দেখি। বলছেন, কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। এটা নাট মন্দিরের বর্ণনা গেল। এরপর বর্ণনা রয়েছে ভাঁড়ার ঘর, ভোগ ঘর, অতিথিশালা এবং বলিস্থানের সম্বন্ধে। কি বলছেন একটু পড়ে দেখা যাক। বলছেন, চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার ঘর, লুচি ঘর, বিষ্ণুর ভোগ ঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগ ঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ, কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছেন। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। এইখানে বিভিন্ন যে ঘরগুলো রয়েছে মন্দিরের পাশে, 2 পাশ 3 পাশ মিলিয়ে যা যা মন্দির রয়েছে, সেই সব জায়গার বর্ণনা এখানে উনি দিচ্ছেন। আচ্ছা, এখানে বলে রাখি, আগে অমাবস্যায় দক্ষিণেশ্বরে ছাগ বলি হলেও এখন কিন্তু কোনো বলি হয় না, কারণ বলি যেহেতু আইনত নিষিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখন কিন্তু কোনো বলি হয় বলে আমার জানা নেই। আমি যতবার গেছি দেখিনি। ওই জায়গাটা এখন অন্যরকমভাবে আলতা দিয়ে, সিঁদুর দিয়ে সবাই পুজো টুজো দেন ওই জায়গাটায়, সেটা আমি দেখেছি। আচ্ছা,
এরপর বলছেন, আলোচনা হচ্ছে এরপরে দপ্তরখানা নিয়ে। বলছেন, উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাস দাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘরে চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব, শতরঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটি ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারোয়ানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে। এরপর আসছে ঠাকুরের ঘর, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণের ঘরের সম্বন্ধে আলোচনা হচ্ছে। বলছি, উঠানের দিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরে পূতসলীলা সর্বতীর্থময়ী কল কল নালিনী গঙ্গা। আজকে আমরা এই যে চারটে জিনিস সম্বন্ধে শুনলাম বা জানলাম, কি কি জিনিস সম্বন্ধে জানলাম? নাট মন্দিরের বর্ণনা জানলাম, ভাড়ার ঘর, ভোগ ঘর, অতিথিশালা এবং বলিস্থান সম্বন্ধে জানলাম, দপ্তরখানার সম্বন্ধে জানলাম এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর সম্বন্ধে জানলাম। এর পরের দিন থাকছে কোনটা আলোচনা হবে, নহবত, বকুলতলা ও পঞ্চবটি সম্বন্ধে পরের দিন আমরা দেখব যে উনি কি লিখেছেন। আজকের মতন এইটুকুই থাকলো। যারা আমরা গেছি দক্ষিণেশ্বরে, তাদের কাছে এটা শুনতে শুনতে আশা করি পুরো ছবিটা চোখের সামনে ভেসে ওঠে যে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম ছিল বা কিছু, বা আমরা যারা গেছি তারা তো মোটামুটি স্পষ্ট, চোখ বন্ধ করলে পরে যদি কেউ শোনে চোখ বন্ধ করে আলোচনা, তার কাছে মনে হবে যেন পুরো ছবিটা আঁকা হয়েছে কথা দিয়ে। অর্থাৎ আমাদের যিনি কথামৃতের রচয়িতা, তিনি একদম কথার মাধ্যমে ছবি এঁকে রেখে দিয়েছেন যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। আর যারা জাননি তারা কি করছেন, তারা অন্তর্দৃষ্টি দিয়ে হয়তো দেখার চেষ্টা করবেন যে কীরকম দেখতে হয় বা কিছু। আমার মনে হয় আমরা সকলেই গেছি ঠাকুরের দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরেও আমরা পুজো দিতে সকলেই গেছি এবং ঠাকুরের ঘরও আমরা সকলেই দর্শন করেছি। কিন্তু যারা দর্শন করেছি তারা জানি এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে গিয়ে পুরো একটা কথা দিয়ে তুলির টান আঁকা রয়েছে, যার মাধ্যমে আমরা যদি চোখ বন্ধ করে শোনার চেষ্টা করি তাহলে দেখব যে পুরো উনি একটা ছবি এঁকে রেখেছেন। আচ্ছা, আজকের মতন এটুকুই থাকলো। পরের দিন আমরা আবার কিছুটা অংশ পড়ব। আজকের মতো এটুকুই। আমরা এবার ঠাকুরমা স্বামীজির প্রণামটা করব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तपहारिणे। नमो निरंजनम नित्यम अनंत रूपम
ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমীশমেঢ্যং তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা। সঙ্গে থাকবেন, ভালো লাগলে আরও কয়েকজনকে শেয়ার করবেন।